ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করতে চলেছি বার্নৌলির নীতি, শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তরলের ধর্মগুলোর উপস্থাপক একটা নীতি বার্নৌলির নীতি। বার্নৌলির নীতিতে কি বলা হলো? বার্নৌলির নীতি বলতে বলা হলো যে কোনো একটা আদর্শ প্রবাহীর ক্ষেত্রে নলের প্রবাহী নলের যে অবশ্যই সেটা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে নলের যে কোনো প্রস্থচ্ছেদে প্রবাহিত প্রবাহীর একক আয়তনের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তি এদের সমষ্টি ধ্রুবক। এদের সমষ্টি সর্বদাই ধ্রুবক থাকে। কাদের ক্ষেত্রে? আদর্শ প্রবাহীর ক্ষেত্রে। আদর্শ প্রবাহের প্রবাহটা কেমন হবে? ধারারেখ প্রবাহ হবে। এগুলো হচ্ছে মনে রাখার পদ্ধতি। প্রবাহীটাকে আদর্শ প্রবাহী। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে, প্রবাহ নলের যে কোনো ছেদে কতটা পরিমাণের একক আয়তনের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। আচ্ছা, আমরা হিসেব করি এদের স্থিতিশক্তির পরিমাণ কত, গতিশক্তির পরিমাণ কত এবং চাপ শক্তির পরিমাণ কত। যে প্রবাহীটা প্রবাহ হচ্ছে, যদি সেটা তরল প্রবাহী হয়, ধরে নিচ্ছি প্রবাহী ঘনত্ব সমান রো, আয়তন ভি সমান, আমরা তো এখানে পেয়েছি একক আয়তন মানে 1 একক। তাহলে এর ভর কত হবে? ভর হবে ঘনত্ব ইন্টু আয়তন, রো ইন্টু 1 মানে রো। ভরকে আমরা এম দিয়ে উপস্থাপন করি, মাস। তাহলে ভর হলো রো একক। তাহলে স্থিতিশক্তি কত হচ্ছে? স্থিতিশক্তি হচ্ছে mgh। যদি একটা নির্দেশ তলের সাপেক্ষে তরল স্তম্ভের উচ্চতা h হয়, যদি উচ্চতা মানে প্রবাহী তরলের উচ্চতা ইকুয়াল টু h, তাহলে mgh, m মানে তার ভর, রো, জি ইন্টু h স্থিতিশক্তি। গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার। তরলের বেগ যদি ভি হয়, বেগ সময় যদি স্মল ভি হয়, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মানে কত হচ্ছে? হাফ ভর রো ইন্টু ভি স্কোয়ার, হাফ রো ইন্টু ভি স্কোয়ার। চাপ শক্তি হলো পিভি, চাপ ইন্টু আয়তন। যদি চাপ পি হয়, ধরে নিই চাপ যদি পি হয়, তো চাপ শক্তি পিভি, পি ইন্টু একক আয়তন মানে 1 মানে পি। ক্লিয়ার? তাহলে বার্নৌলির নীতি অনুযায়ী আমরা কি পাচ্ছি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি প্লাস চাপ শক্তি সমান ধ্রুবক, এই জিনিসটা। তাহলে আচ্ছা, গতিশক্তি আগে লিখি, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ স্থিতিশক্তি, মানে এম না লিখে আমি যেটা নির্ণয় করলে সেটা লিখছি, রো ভি স্কোয়ার রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু ধ্রুবক। এটাই বার্নৌলির নীতির গাণিতিক রূপ। একটু অন্যভাবে উপস্থাপন করছি। যদি পুরোটাকে রোজি দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষ যদি আমরা রোজি দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কি থাকবে? ভি স্কোয়ার রো কেটে যাবে, নিচে থাকবে 2g প্লাস রোজি নিচে কেটে থাকবে এইচ প্লাস পি বাই রোজি সমান, দেখো তরলের ঘনত্ব নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এটা ধ্রুবক, আর জি তো অভিকর্ষ তরল, সেও একটা ধ্রুবক।
তাই ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করে আমরা একটা ধ্রুবক সংখ্যাই পাবো। সেই ধ্রুবকটাকে আমরা এইচ দিয়ে উপস্থাপন করি, এইচ। এটা বার্নৌলির নীতির আরেকটা গাণিতিক রূপ। এর প্রত্যেকটা যে অংশ বেগ উপস্থাপন করে এই অংশটাকে বলা হয় বেগ শীর্ষ, এই রাশিটাকে বলা হয় বেগ শীর্ষ। এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ। এটাকে বলা হয় চাপ শীর্ষ। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে এই তিনজনের সমষ্টি ধ্রুবক হয়, আর সেই সমষ্টি ধ্রুবকটাকে বলা হয় মোট শীর্ষ, বলা হয় মোট শীর্ষ। ক্লিয়ার? তাহলে বেগ শীর্ষ কিভাবে এলো, উচ্চতা শীর্ষ কিভাবে এলো, চাপ শীর্ষ কিভাবে এলো, কে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ, পরিষ্কার? এটাই বার্নৌলির নীতির গাণিতিক রূপের আরেকটা রূপ। তাহলে এটাও এর গাণিতিক রূপ, এটাও এর গাণিতিক রূপ। এখানে শক্তির আকারে দেওয়া আছে, এটা বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর চাপ শীর্ষ আকারে দেওয়া আছে। পরিষ্কার? আমরা এবার এই বার্নৌলির নীতিটা জাস্টিফাই করব, আমরা যাচাই করে দেখবো এই নীতিটা ঠিক কিভাবে এটা এসেছে। বলতে গেলে সেটা প্রমাণ করেও দেখতে পারি আমরা। আসছে প্রমাণ। ধরছি এটা প্রবাহ নল, যে নলটার মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, এ আর বি দুটো বিন্দু যেখানে তরল প্রবাহিত হচ্ছে। একটা নির্দিষ্ট প্রমাণ তলের সাপেক্ষে যে কথাগুলো বলছি সে কথাগুলো অবশ্যই যে কোনো প্রমাণ লেখার সময় প্রত্যেকটা ডেটাকে লিখতে হয়। আমি মুখে বলে যাচ্ছি আর সবটা লিখছি না, তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো কথাগুলোকে ফলো করে নোট ডাউন করো। এ বিন্দুর উচ্চতা প্রমাণ তলের সাপেক্ষে ধরলাম h1, বি বিন্দুর উচ্চতা h2। কোন একটা মুহূর্তে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ যদি m হয়, তাহলে এখান থেকে প্রবাহিত তরলের পরিমাণ হবে m ভরের তরল প্রবাহিত হবে, মানে প্রবাহিত হবে। ধরলাম এখান থেকে প্রবাহিত তরলের বেগ v1, তাহলে এখান থেকে প্রবাহিত তরলের বেগ ধরলাম v2। তরলের ঘনত্ব ধরলাম রো, তরলের রো সমান ঘনত্ব, m সমান ভর। যদি হয় তাহলে আয়তন সমান কি হবে? ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমরা কি জানি? ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব এটা, ভর এটা। তাহলে আয়তন ভি সমান কি হয়ে যাবে? ভর বাই ঘনত্ব। তাহলে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের আয়তন হবে কোন নির্দিষ্ট সময় যদি m ভরের তরল প্রবাহিত হয়, তাহলে m বাই রো আয়তনের তরল প্রবাহিত হচ্ছে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, তার মানে কে মোট শক্তি মানে গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি মানে হাফ mv স্কোয়ার, mv1 স্কোয়ার প্লাস স্থিতিশক্তি mgh1 প্লাস চাপ শক্তি pv। যদি এইখানে চাপ p1 হয়, এখানে চাপ p2 হয়, চাপ এ বিন্দুতে চাপ, বি বিন্দুতে চাপ যদি p2 হয়, তাহলে চাপ শক্তি হবে p1 ইন্টু v, মানে m বাই রো। বি বিন্দুতে চাপ একই রকম, মানে বি বিন্দুতে মোট শক্তি
বি বিন্দুতে মোট শক্তি একই রকম ভাবে হাফ এম বেগে ভি টু, তাহলে ভি টু স্কোয়ার স্থিতিশক্তি এম জি এইচ টু প্লাস পি টু ইন্টু এম বাই রো। যেহেতু কোথাও শক্তি সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুবক হবে। তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী এ বিন্দুতে মোট শক্তি, তার মানে এটা হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস এম জি এইচ ওয়ান প্লাস রো ওয়ান পি ওয়ান এম বাই রো ইকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার প্লাস এম জি এইচ টু প্লাস পি টু এম বাই রো। ক্লিয়ার? শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী কোন শক্তির সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, তার মানে এ বিন্দুতে মোট শক্তি যা হবে বি বিন্দুতে মোট শক্তি তাই থাকবে। উভয় পক্ষকে আমরা এমজি দিয়ে ভাগ করে দিচ্ছি, উভয় পক্ষকে এমজি দিয়ে ভাগ করে পাই। যদি এমজি দিয়ে ভাগ করি তাহলে ভি ওয়ান স্কোয়ার বাই টু এম ইন্টু জি হবে, এম এম কেটে থাকবে টু জি প্লাস এম জি এর নিচে এম জি কেটে যাবে থাকবে এইচ ওয়ান প্লাস পি ওয়ান বাই নিচে রো ছিল এম এম কেটে থাকবে যাবে রো জি সমান হাফ এম ভি টু স্কোয়ার, নিচে এম জি দিলে এম এম কেটে যাবে থাকবে শুধু জি, তাহলে ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস এম জি কেটে থাকবে এইচ টু প্লাস পি টু বাই এম এম কেটে থাকবে রো ইন্টু জি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চাপের স্কোয়ার মানে বেগের স্কোয়ার বাই টু জি প্লাস উচ্চতা প্লাস চাপের স্কোয়ার চাপ বাই রো জি সমস্ত ক্ষেত্রে ধ্রুবক থাকছে। এরকম যদি মাঝখানে আরো একটা বিন্দু নিতাম, একটা যদি অংশ নিতাম, যেখানে যদি এটাকে বেগকে যদি আমরা ভি থ্রি, চাপকে যদি পি থ্রি এবং উচ্চকে যদি এইচ থ্রি ধরতাম, একইভাবে এটার সঙ্গে সমান পেতাম ক্যালকুলেট করে, যে হাফ ইন্টু ভি থ্রি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ থ্রি প্লাস পি থ্রি বাই রো জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এভাবে, কি যাই হোক না কেন এগুলো সমষ্টি দেখতে পাচ্ছি আমরা ধ্রুবক পাচ্ছি, একই রকম রিপিট আসছে। তাহলে এখান থেকে বলতে পারি কি ভি স্কোয়ার বাই টু জি, তাহলে এটি তুলনা করে পাই, এই সমীকরণটা তুলনা করে পাই কথাটা লিখতে হবে ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে দেখতে পেলাম এটাই তো আমাদের বার্নৌলি নীতির বেগ শীর্ষ ছিল, এটা ছিল উচ্চতা শীর্ষ, এটা ছিল চাপ শীর্ষ, সেটা সমান ধ্রুবক এসেছে। এটাই বার্নৌলি নীতির জাস্টিফিকেশন। দেখতে পেলাম নীতিটা সর্বত্রই সত্য। এরপরে বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাকে জানাতে পারো। যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। এরপর বার্নৌলি নীতি সংক্রান্ত কতগুলো সমস্যার সমাধান আমরা করব। যেমন প্রথমে বার্নৌলির নীতি প্রয়োগ করে আমরা উদস্থৈতিক চাপের রাশিমালা নির্ণয় করব। উদস্থৈতিক চাপের রাশিমালা নির্ণয়। ব্যাপারটা কেমন, যে কোনো একটা স্থির তরলের ক্ষেত্রে, কোনো একটা স্থির তরল, কোনো একটা পাত্র,
ধরো যে এখানে তরলের উপরিতল, এখানে কোনো একটা প্রমাণ তল, এই তলের সাপেক্ষে ধরো উপরিতলের উচ্চতা হলো h1, এটা এ তল। এখানে বি বিন্দু, কোন একটা বিন্দুতে আমরা চাপের রাশিমালা নির্ণয় করব। ধরলাম এই বির গভীরতা h2, বির গভীরতা, এ তল থেকে এর গভীরতা h2। যদি তাই হয়, আচ্ছা ধরছি এ বিন্দুতে চাপ, এ বিন্দুতে চাপটা কে, এ বিন্দুতে চাপ P1, এ তলে বা এ বিন্দুতে চাপ P1। বি বিন্দুর গভীরতা, বি বিন্দুর গভীরতা, এটা তো এর এই তরল স্তম্ভটাকে উপস্থাপন করছে, এটাকে ধরছি আমরা h2। এ বিন্দুতে চাপ P1 এবং বি বিন্দুতে চাপ P2। যদি এমনটা হয়, আচ্ছা P1 মানে কি, এর উপর চাপ হিসেবে কি আছে, শুধু বায়ুমণ্ডলীয় চাপ, সমানই হচ্ছে শুধু বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা ক্যাপিটাল পি ধরছি, ক্যাপিটাল পি লিখছি, বায়ুমণ্ডলীয় চাপ সমান ক্যাপিটাল পি। আচ্ছা বি বিন্দুতে চাপ, সমান P2, যেটাকে বলছি আমরা এ বিন্দুতে চাপ, বি বিন্দুতে চাপ P2। P2 সমান কি আছে দেখো, P1 মানে বায়ুমণ্ডলীয় চাপটা তো আছেই, সঙ্গে এই যে অংশের তরল স্তম্ভ তার চাপ, সেটা কত, প্লাস h1 মাইনাস h2, এইটা মোট গভীরতা, সঙ্গে এই h2 বাদ দিলে তাহলে এই অংশটা পেয়ে যাবো তরল স্তম্ভের চাপ, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি স্মল পি দিয়ে। স্মল পিটাকে আমি এভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ ছিল ক্যাপিটাল পি, এটাকে লিখলাম স্মল পি, তাহলে এটা হচ্ছে এই তরল স্তম্ভের চাপ। এই স্মল পি রাশিমালা আমাদের নির্ণয় করতে হবে, মানে এই তরল স্তম্ভের চাপের রাশিমালা আমরা নির্ণয় করব। আচ্ছা আমরা কি জানি, বেগ স্থির তরলের ক্ষেত্রে বেগ সমান 0, মানে v0। তাহলে এ বিন্দুতে স্থিতিশক্তি, আচ্ছা ভি স্কোয়ার বাই 2g, ভি স্কোয়ার প্লাস 2g প্লাস h1, যেখানে ভি সব জায়গাতেই 0, h1 প্লাস P1 বাই রোজি, যদি তরলের ঘনত্ব রো হয়, ঘনত্ব সমান যদি রো হয়, P1 বাই রোজি এ বিন্দুর ক্ষেত্রে সমানই বি বিন্দুর ক্ষেত্রে হয়ে যাবে ভি স্কোয়ার বাই 2g প্লাস h2 প্লাস P2 বাই রোজি। ক্লিয়ার? আচ্ছা ভি ইকুয়াল টু 0, তার মানে এটাও হয়ে যাবে 0, প্লাস h1 প্লাস P1 বাই রোজি সমান এটাও 0, h2 প্লাস P2 বাই রোজি। বা এদের ক্যালকুলেট করি, h1 মাইনাস h2 ইকুয়াল টু P2 বাই রোজি মাইনাস P1 বাই রোজি। h1 বাই h2 ইকুয়াল টু আমরা লিখলাম h, এই দৈর্ঘ্যটা, এই তরল স্তম্ভের দৈর্ঘ্য h। 1 বাই রোজি কমন নিলাম, P2 মানে কে, ক্যাপিটাল পি, সেকেন্ড ব্র্যাকেট দিই, P1 মানে কে, P1 মানে কে ক্যাপিটাল পি, আর P2 মানে কে, P2 মানে পেয়েছিলাম আমরা ক্যাপিটাল পি প্লাস স্মল পি,
ক্যাপিটাল পি প্লাস স্মল পি মাইনাস ক্যাপিটাল পি। ক্যাপিটাল পি কেটে গেল, বা আমরা কি পেলাম, এইচ ইকুয়াল টু স্মল পি বাই রো জি, বা স্মল পি ইকুয়াল টু আমরা কি পেলাম, এইচ রো জি। তাহলে চাপ সমান পেলাম আমরা উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এটাই আমাদের ঊর্ধ্বস্থৈতিক চাপের রাশিমালা। আমরা জানি পি ইকুয়াল টু এইচ রো জি, চাপ ইকুয়াল টু উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এখানে এই এইচ উচ্চতার মানে এইচ উচ্চতার তরল স্তম্ভর চাপের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এইচ ইকুয়াল পি স্মল পি ইকুয়াল টু এইচ রো জি আমরা এখানে লিখলাম। ক্লিয়ার? তাহলে এখান বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে আমরা ঊর্ধ্বস্থৈতিক চাপের রাশিমালা নির্ণয় করতে পারলাম। বুঝতে না পারলে আরেকবার রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও। আর কতগুলো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো, যে প্রবলেমগুলো আমি এখানে লিখে রেখেছি। প্রথম প্রবলেম, প্রচন্ড ঝড়ে ঘরের উষ্ণতা প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? টিনের ছাউনি দেওয়া একটি ঘর, আমি ছবি আঁকতে খুব একটা ভালো পারি না, তোমরা আরো ভালো পারো। টিনের ছাউনি দেওয়া একটা ঘর প্রচন্ড ঝড়ে ভেঙে তো ভিতরে ঢুকে যেতে পারতো, এমনটা না হয়ে উড়ে চলে যায় কেন? এর ওপর প্রচন্ড ঝড় হচ্ছে মানে কি, এর উপর থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগ বৃদ্ধি পেয়েছে, দুজনে প্রায় সমান উচ্চতায় আছে, তাই উচ্চতা খুব একটা পার্থক্যযুক্ত নয়। একটা টিনের স্তরের উপরিতল আর নিচের তলের মধ্যে উচ্চতার এমন কি পার্থক্য আছে? তাহলে এদের উচ্চতা শীর্ষ স্থির, এর বেগ শীর্ষ মানে বেগ বৃদ্ধি পেয়েছে, তার মানে বেগ শীর্ষ বৃদ্ধি পেয়েছে, তার মানে চাপ শীর্ষ হ্রাস পাবে, চাপ শীর্ষ হ্রাস পেলে চাপ হ্রাস পাবে। তাহলে উপরের অংশের মানে যেহেতু এই অংশের বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ মানে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি তিনটে সমষ্টি ধ্রুবক থাকতে হবে, এখানে হোক বা এখানে হোক। তাহলে এখানে বেগ বৃদ্ধি পেয়েছে মানে চাপ হ্রাস পাবে, ফলে এই অংশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই অংশে বেগ কম, ঘরের ভিতর থেকে ঝড় বইছে না, বেগ কম তার মানে চাপ কম, এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এই উচ্চচাপের কারণে বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হতে চায়। এই চাপ এই টিনের চালের ওপর জোরে বল প্রয়োগ করবে, এই চাপের কারণে এই টিনের চালটা উড়ে বাইরে বেরিয়ে চলে যাবে। সেই জন্য এই চাল মানে টিনের চাল ভেঙে ভেতরে ঢুকে যায় না, উড়ে বাইরে বেরিয়ে চলে যায়। ক্লিয়ার? দ্বিতীয় প্রবলেম, বায়ু প্রবাহের সময় পতাকা পথ করে উড়ে কেন? বায়ু প্রবাহের সময় পতাকার দুপাশে বায়ু অসম বেগে প্রবাহিত হয়, তার মানে বেগ নিয়মিত পরিবর্তন হচ্ছে, তার মানে তার দুপাশের চাপ নিয়মিত পরিবর্তন হচ্ছে। এই চাপের পরিবর্তনের জন্যই পতাকাটা কোনো নির্দিষ্ট দিকে সোজা না থেকে পথ করে উঠতে থাকে। একই কারণেই কোনো একটা মোমবাতির শিখাও নড়তে থাকে। ক্লিয়ার? সমান্তরালে গতিশীল দুটো জাহাজ সমান্তরাল ভাবে, ধরো একটা সমান্তরাল দূরত্ব লিখতেছি, দুটো জাহাজ পরস্পর কাছের দিকে চলে আসে কেন? দেখো জাহাজটা গতিশীল, তাদের মাঝখানের এখানে তরলটাও গতিশীল, বেগ বৃদ্ধি পেয়েছে, চাপ হ্রাস পাবে, এদিকের চাপ বেশি, তাদের বাইরের দিকে চাপ বেশি হবে, তাদের সমান্তরালভাবে গতির জন্য জাহাজ দুটির মাঝের অংশের তরল বেশি গতিশীল হয়, ফলে সেখানকার চাপ হ্রাস পায়, ফলে তাদের বাইরের দিকে তরলের চাপ বেশি হয়, ফলে সেই চাপের প্রভাবে জাহাজ দুটো কাছাকাছি চলে আসে। একইভাবে একটা প্রশ্ন করা হয়, রেল স্টেশনে যখন দাঁড়িয়ে থাকো তখন রেল যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় যে দ্রুতগতির ট্রেন পাস করবে, কৃপা করে আপনারা নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। এমন ঘোষণাটা করা হয় কেন? বা যদি প্রশ্ন এভাবে করা হয় যে দ্রুতগামী ট্রেনের সামনে দাঁড়ানো বিপজ্জনক কেন? প্রবল বেগে ট্রেন ছুটে যাচ্ছে, তার মানে তার সংলগ্ন বায়ুমণ্ডলও সেই প্রবল বেগে ছুটে যাচ্ছে। তোমার সমান্তরালে সেই বায়ুমণ্ডলের বেগ যখন বৃদ্ধি পাবে, সেখানকার চাপ শক্তি মানে চাপ হ্রাস পাবে। তোমার পেছন দিকের বায়ুর স্থির, তার মানে সেখানকার চাপ অনেক বেশি,
তোমার সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, তার মানে সেখানকার চাপ কম, বায়ু উচ্চ চাপযুক্ত স্থান থেকে নিম্ন চাপযুক্ত স্থানের দিকে আসতে চায়, সেই কারণেই বায়ু তোমাকে সহ নিয়ে ট্রেনের দিকে এগিয়ে যাবে, তুমি ট্রেনের মধ্যে ঢুকে মারা পড়তে পারো। সেই জন্যই তোমাকে নিরাপদ স্থানে সরে থাকতে বলা হয়। এই দুর্ঘটনাকে এড়ানোর জন্যই নিরাপদ দূরত্বে সরে দাঁড়ানোর কথা বলা হয়। তাহলে উত্তরটা কিভাবে লিখবে? যে ট্রেন যখন গতিশীল, ট্রেনের সংলগ্ন বায়ু গতিশীল, ফলে ওই অংশের চাপ হ্রাস পায়, গতি বৃদ্ধি পাওয়ার কারণে চাপ হ্রাস পায়, ফলে যাত্রীর পেছনের দিকের স্থির বায়ু উচ্চচাপযুক্ত হয় এবং ট্রেন সংলগ্ন বায়ু নিম্নচাপযুক্ত হয়, এবং উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে আসতে চায়, ফলে যাত্রী ট্রেনের দিকে এগিয়ে যেয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্যই যাত্রীকে ওই ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ানো উচিত, ওই ব্যক্তির নিরাপদ দূরত্বে সরে দাঁড়ানো উচিত। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা এই সমস্ত প্রবলেমগুলো আলোচনা করলাম। বার্নৌলির নীতিটা কি জানলাম, তার গাণিতিক রূপটা কি জানলাম, এই নীতির সত্যতা আমরা যাচাই করলাম, সেখান থেকে আমরা উদস্থৈতিক চাপের রাশিমালা নির্ণয় করলাম এবং কতগুলো সমস্যার সমাধান জানলাম। পরবর্তী ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকটা স্টেপ আজকের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বোঝার বিষয় আছে, অবশ্যই রিপিট করে দেখবে এবং সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবে। ওকে, বাই।